সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল যদি কোনো হাঙর কেটে দেয় তাহলে সেটিকে কিভাবে ঠিক করা হয়, আর সবচেয়ে বড় কথা হাজার হাজার মাইল বিস্তৃত সমুদ্রের মধ্যে ঠিক কোন জায়গায় কেবলটা কাটা হয়েছে সেটাও বা কিভাবে জানা যায়। এই ভিডিও থেকে শুরু করে পুরো ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এমনকি গোটা গ্লোবাল টাস্ক সিস্টেম পর্যন্ত আজকাল ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত। আর পুরো ইন্টারনেট ট্রাফিকের 99% সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা কেবলগুলোর মধ্যে চলাচল করে। এটা এমন একটা ট্রাফিকের হাইওয়ে যেটা আমরা প্রতিদিনই ব্যবহার করি কিন্তু কখনো চোখে দেখি না। রহস্য চ্যানেলের ভিডিওতে একবার আবার আপনাদের স্বাগত। আন্ডার সি কেবলসের নেটওয়ার্ক এতটাই বিশাল যে এটি পুরো পৃথিবীর সব কন্টিনেন্টকে একে অপরের সাথে যুক্ত করে রেখেছে। এই কেবলগুলো সর্বোচ্চ 8000 মিটার গভীরতায় বিছানো থাকে, যেখানে চাপ থাকে প্রতি স্কয়ার ইঞ্চিতে 5300 কেজি। এটাকে এভাবেও বোঝানো যায়, ধরো মানুষের পায়ের সবচেয়ে ছোট আঙুলের উপর একটি আফ্রিকান হাতির সমান ওজন রাখা হয়েছে। এত বেশি চাপের মধ্যেও আন্ডার সি কেবলসের সবচেয়ে ছোট অংশটি আজারবাইজান থেকে তুর্কমেনিস্তান পর্যন্ত ব্ল্যাক সি এর নিচ দিয়ে গেছে, যার দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটার, আর সবচেয়ে বড় অংশটির দৈর্ঘ্য 6600 কিলোমিটার, যার নাম দেওয়া হয়েছে মারিয়া কেবল। এটি আমেরিকার ভার্জিনিয়া বিচ থেকে শুরু করে আটলান্টিক ওশানের অন্ধকার গভীরতা পেরিয়ে স্পেনের বিলবাওতে এসে শেষ হয়েছে। পৃথিবীর সব সমুদ্রে বিছানো এই কেবলগুলোর মোট দৈর্ঘ্য 14 লাখ কিলোমিটারেরও বেশি। এগুলো এত লম্বা যে যদি এই কেবলগুলো আমাদের সোলার সিস্টেমের সব গ্রহ এবং তাদের চাঁদের চারপাশে পেঁচিয়ে দেওয়া হয় তাহলে এত কেবল বেঁচে যাবে যে তা দিয়ে পৃথিবীকে আবার একবার পুরো ঘুরে আসা যাবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত লম্বা কেবল, তাও আবার সমুদ্রের 8000 মিটার গভীরে বিছানো কি কোনো সহজ কাজ? মোটেও না। শুধু 1 কিলোমিটার সাবমেরিন কেবল বিছাতে সর্বোচ্চ 25 লাখ মার্কিন ডলার খরচ হয়। তাহলে আপনি নিজেই আন্দাজ করতে পারবেন 14 লাখ কিলোমিটার কেবল বিছাতে মোট কত খরচ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এত কিছুর দরকারটাই বা কি ছিল, যখন আজকের যুগে স্যাটেলাইটের সাহায্যে পুরো পৃথিবীকে ওয়্যারলেসলি সংযুক্ত রাখা যায়? আসলে বাস্তবতা হলো সারা পৃথিবীতে মোট 493টি সাবমেরিন কেবলস রয়েছে। প্রতিটি কেবল 4000 টেরাবাইটস ডাটা বহন করতে পারে, তাও মাত্র 1 সেকেন্ডে। এভাবে বুঝুন, শুধু একটি কেবল দিয়ে 8000 মানুষ একসাথে 4K মুভি স্ট্রিম করতে পারে, আর এমন 493টি কেবল রয়েছে। অন্যদিকে যদি একই কাজ স্যাটেলাইট দিয়ে করতে হয় তাহলে একটি স্যাটেলাইটে মাত্র 24,000 মানুষ একসাথে 4K মুভি দেখতে পারবে। এখন মানুষের চাহিদা পূরণ করতে গেলে স্বাভাবিকভাবে আরো বেশি স্যাটেলাইট বসাতে হবে, যার মধ্যে খরচও বেশি হয় এবং মেইনটেনেন্সও বেশি। সাবমেরিন কেবলের তুলনায় স্যাটেলাইটের মেইনটেনেন্স বেশি দামি এবং কঠিন, আর যদি কোনো কারণে স্যাটেলাইটে মেজর ফল্ট এসে যায় তাহলে সেটাকে রিপ্লেস করতে 40 কোটি মার্কিন ডলার খরচ বহন করতে হবে। এই কারণে লক্ষ লক্ষ কিলোমিটার কেবল সমুদ্রের নিচে বিছানো, যা স্যাটেলাইটের তুলনায় বেশি সহজ। এই আন্ডার সি হাইওয়েতে সবসময় কোটি কোটি গিগাবাইটস ডাটা ট্রাভেল করছে। এর মানে হলো এই হাইওয়েটাও নিশ্চয় অনেক চড়া হবে, অর্থাৎ এই কেবলগুলো একটি সাধারণ ঘরোয়া ফাইবার অপটিক কেবলের তুলনায় অনেক মোটা হবে। কিন্তু বাস্তবে তা নয়। দেখতে এই ইয়েলো এবং ব্ল্যাক কেবলটি একটি হস পাইপের মতো মোটা হলেও আসলে এর ভেতর দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবল চুলের মতো পাতলা। তাহলে এখন প্রশ্ন উঠে, এত পাতলা তারের ভেতর দিয়ে এত বেশি ডাটা কিভাবে পাঠানো হয়? এই চুলের মতো তারটিকে ফাইবার অপটিক কোর বলা হয়, যা গ্লাস বা প্লাস্টিক দিয়ে তৈরি। এর ভেতর দিয়ে লাইট প্রবাহিত হয়, যা ডাটাকে ছোট ছোট প্যাকেটে নিয়ে ট্রাভেল করে। প্রথমে কম্পিউটারে থাকা ডাটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে লাইট সিগন্যালে একটি ট্রান্সমিটারের সাহায্যে কনভার্ট করা হয়। ট্রান্সমিটার এই কাজটি লেজার লাইট বা এলইডি লাইটের মাধ্যমে করে। এই লাইট সিগন্যালটি পালস আকারে পাঠানো হয়, যার মাত্র দুইটি অংশ থাকে, ওয়ান্স এবং জিরোস। লাইট পালস ওয়ান্স নির্দেশ করে, আর যখন কোনো পালস থাকে না তখন সেটি জিরো নির্দেশ করে। এই পালসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াই কোরের কাজ, যার ভেতর দিয়ে লাইট ট্রাভেল করে। এই কোরের বাইরে একটি স্তর থাকে যাকে ক্ল্যাডিং বলা হয়, এবং এই স্তরটি লাইটকে কোর থেকে বাইরে বের হতে বাধা দেয়। যদি লাইট কোর থেকে বের হওয়ার চেষ্টা করে তাহলে ক্লাডিং সেটিকে আবার কোরের ভেতরে বাউন্স ব্যাক করিয়ে দেয়। এই প্রক্রিয়াকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখন দীর্ঘ দূরত্ব গেলে এই লাইট সিগন্যাল দুর্বল হয়ে যায়, যার জন্য প্রতি 100 কিলোমিটার পর পর একটি রিপিটার বসানো হয়, যা লাইট সিগন্যালকে আবার বুস্ট করে দেয়। এই অংশটি সম্পূর্ণ করার জন্য কোর এবং ক্ল্যাডিং এর উপর কপারের একটি স্তর চড়ানো হয়, যার ভেতর দিয়ে 10,000 ভোল্টসের ডিসি কারেন্ট পাঠানো হয়। কারণ সমুদ্রের মাঝখানে তো কোনো পাওয়ার সোর্স থাকে না, তাই এই এমপি প্লায়ার গুলোকে পাওয়ার দেওয়ার জন্য কপার লেয়ার দিয়ে প্রবাহিত কারেন্টকে কাজে লাগানো হয়। ফাইবার অপটিক কেবল একসাথে একাধিক সিগন্যালস ও ট্রান্সমিট করার ক্ষমতা রাখে। এই টেকনিকটিকে বলা হয় ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ WDM। বিভিন্ন কালারসের লাইট একসাথে ফাইবার অপটিক্স এর ভেতর দিয়ে প্রবাহিত করা হয়, এবং প্রতিটি কালার লাইটের মধ্যে আলাদা আলাদা ডাটা প্যাকেটস থাকে। যেমনটা আপনি জানেন, স্পিড অফ লাইট হলো প্রতি সেকেন্ডে 179 মিলিয়ন কিলোমিটার। অর্থাৎ এই ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্পিড অফ লাইটের গতিতে চোখের পলক ফেলতেই পৌঁছে যায়। হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছানোর পর এই ডাটা ফটোডিওড বা ফটো ডিটেক্টরের সাহায্যে আবার ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হয়। তারপর কম্পিউটার বা মোবাইল ডিভাইস সেটিকে আবার রিকনস্ট্রাক্ট করে গ্রাফিক্স বা যে কোনো ফর্মে নিয়ে আসে।
কোর, ক্ল্যাডিং এবং কপার লেয়ার ছাড়াও সাবমেরিন কেবল মোটা হওয়ার আরেকটি কারণ হলো এর উপরে থাকা আরো 7টি লেয়ার, যেগুলোর কাজ হলো কেবলটিকে পানির অতিরিক্ত চাপ থেকে রক্ষা করা। কিন্তু এত কিছুর পরেও এই কেবল ভূমিকম্প, শার্ক অ্যাটাক এবং সমুদ্রের ভেতরের আগ্নেয়গিরির কারণে ড্যামেজ হয়ে যায়। তবে সাবমেরিন কেবল ড্যামেজ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ফিশিং। কিছু জাহাজ সমুদ্রের তলদেশে মাছ ধরার জন্য ট্রল ডোর ব্যবহার করে, যার সাথে একটি দড়ি লাগানো থাকে যা সরাসরি জাহাজের সাথে সংযুক্ত থাকে। এই ট্রল ডোরটিকে তলদেশ পর্যন্ত পাঠিয়ে ওশান ফ্লোরে টেনে নিয়ে যাওয়া হয়, আর এতে করে মাছ ধরা পড়ে। কিন্তু ভুলবশত এই ট্রল ডোরটি সাবমেরিন কেবলের জায়গায় ফেলে দেওয়া হয়, তখন টানাটানির কারণে কেবলটি ভীষণ ক্ষতি হয়। এখন নিশ্চয় আপনাদের সামনে এমন একটি প্রশ্ন আসছে, এত বিশাল এবং জনমানবিহীন সমুদ্রের তলদেশে যদি সাবমেরিন কেবল ড্যামেজ হয়ে যায় তাহলে সেটিকে ঠিক করা হয় কিভাবে? ঠিক করা তো পরের কথা, কিন্তু তার আগে হাজার হাজার কিলোমিটার তারের কোন জায়গায় ড্যামেজ হয়েছে সেই লোকেশন কিভাবে পিনপয়েন্ট করা হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, আধুনিক সাবমেরিন কেবলস প্রায় 1 ইঞ্চি পর্যন্ত মোটা হয় এবং 1 কিলোমিটার তারের ওজন প্রায় 1400 কেজি পর্যন্ত হয়। সমুদ্রে স্থাপন করার জন্য এভাবে হাজার হাজার কিলোমিটার তার 1 পিস আকারে সমুদ্রের তলদেশে স্পেশাল শিপের সাহায্যে বসানো হয়। সম্পূর্ণ রিসার্চ করার পর যখন একটি নির্দিষ্ট এরিয়া বেছে নেওয়া হয়, তখন বিশাল বিশাল তারের রোলস জাহাজে তুলে সেই লোকেশনে নিয়ে যাওয়া হয়। এরপর একটি স্পেশাল রোবোটিক মেশিন, যেটি সমুদ্রের তলদেশে চলার ক্ষমতা রাখে, সেটি ব্যবহার করে প্রায় 1 মিটার পর্যন্ত ফ্লোর খোঁড়া হয় এবং একই সঙ্গে তাতে কেবল বিছিয়ে দেওয়া হয়। এটি খুবই ধীরে চলা একটি কাজ, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা জরুরি। এক অনুমান অনুযায়ী আমেরিকা এবং ইউরোপের মধ্যে বিছানো 6600 কিলোমিটার লম্বা তারটি বসাতে প্রায় 2 বছর সময় লেগেছিল। যখন একটি জাহাজে রাখা তার শেষ হয়ে যায়, তখন কেবল ভর্তি আরেকটি জাহাজ আনা হয় এবং আগের তারের প্রান্তকে নতুন তারের সঙ্গে কানেক্ট করে কাজ এগিয়ে নেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে আবহাওয়া। আটলান্টিক ওশানে বছরে 365 দিনে তীব্র বাতাস প্রবাহিত হয়, আর এই বাতাস কখন যে সামুদ্রিক ঝড়ে রূপ নেয় তা কেউ বলতে পারে না। এছাড়াও আটলান্টিক ওশানে প্রায় ক্যাটাগরি 1 এর হ্যারিকেন দেখা যায়। হ্যারিকেন বা তীব্র ঝড়ের কারণে অনেক সময় কয়েকদিন পর্যন্ত তার বসানোর কাজ সেখানে বন্ধ রাখতে হয়, যতক্ষণ না আবহাওয়া ঠিক হয়। এখন যখন তার বসানোর কাজই এত কঠিন, তখন ভাবুন এটি ঠিক করার কাজ কতটা কঠিন হবে। সাবমেরিন কেবলের 2 প্রান্তে ডাটা কানেক্টর থাকে, যা কেবল এর কানেক্টিভিটি 24 ঘন্টা পর্যবেক্ষণ করে। যেই মুহূর্তে 2 প্রান্তের কানেকশন কেটে যায়, তখন এর একটাই মানে হয় সমুদ্রের মাঝখানের কেবলটি কেটে গেছে। হাজার হাজার কিলোমিটার তারের ঠিক কোন জায়গায় ড্যামেজ হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি বিশেষ ডিভাইস ব্যবহার করা হয়, যার নাম অপটিক্যাল টাইম ডোমাইন রিফ্লেক্টোমিটার। এই ডিভাইসটি 2 প্রান্ত থেকে একটি করে লাইট পালস পাঠায়, আর যেহেতু কেবলটি কাটা থাকে, তাই সেই লাইট পালস ফিরে বাউন্স ব্যাক করে আসে। ফিরে আসা পালস কত সময়ে ফিরে এলো এবং সিগন্যালের শক্তি কতটা অবশিষ্ট আছে, এই তথ্যের ভিত্তিতে অনুমান করা হয় ঠিক কত কিলোমিটার পর কেবলটি ড্যামেজ হয়েছে। এই একই প্রক্রিয়া 2 প্রান্ত থেকেই করা হয় এবং ভেরিফাই করা হয় যে 2 দিকের লোকেশন এক কিনা। এরপর 2 প্রান্ত থেকে ডিসি সাপ্লাই অর্থাৎ কেবলের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট বন্ধ করে দেওয়া হয় এবং নির্ধারিত লোকেশনে একটি রব সমুদ্রের তলদেশে পাঠানো হয়। রবের সাহায্যে প্রথমে ফিজিক্যালি কেবলটি পরীক্ষা করা হয়, তারপর কেবলটিকে উপরে থাকা জাহাজ পর্যন্ত তুলে আনা হয়। কেবলটির যে অংশে ড্যামেজ হয়ে গেছে সেটি কেটে ফেলে সেখানে নতুন একটি লাগানো হয়। যেহেতু ফাইবার অপটিক্স এর কোর গ্লাস দিয়ে তৈরি, তাই এই কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হয়, যাতে একটি গ্লাস অন্যটির সাথে ঠিক আগের মতোই 1 পিসের মতোই যুক্ত হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় স্প্লাইসিং। যদি কেবল কম পড়ে যায় বা সমুদ্রের তলদেশ অনেক বেশি গভীর হয়, তাহলে প্রথমে একটি অংশ উপরে তোলা হয়, তাতে অতিরিক্ত আরেকটি এক্সট্রা তার যোগ করে আবার নিচে বিছিয়ে দেওয়া হয়। এরপর একই প্রক্রিয়া ভাঙা তারের অপর প্রান্তেও করা হয়। সাবমেরিন ফাইবার অপটিক কেবলের সুবিধা, এটি কিভাবে কাজ করে, ইনস্টলেশন এবং রিপেয়ার, এই সব বিষয়ে হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়ে গেছেন। আশা করি এই ভিডিওটি আপনারা মন থেকে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের এক দুর্দান্ত ভিডিওতে।